প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে টিউন অফ ফিজিক্সের পক্ষ থেকে আজকের এই ভিডিও স্বাগত। আমি শুভদীপ স্যার। আজকের এই সেশন তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্সের ওপর। ছায়া প্রকাশনী বইতে তাপগতিবিদ্যার যে এমসিকিউ গুলো আছে এই ভিডিওতে আমি এক এক করে সলিউশন করব এবং প্রত্যেকটা এমসিকিউর জন্য যে কনসেপ্ট প্রয়োজন সেই কনসেপ্টগুলো বোঝাতে বোঝাতে এগোবো। তাই ভিডিওকে মাঝখান থেকে স্কিপ করো না এবং ভিডিওকে ছেড়ে চলে যেও না যদি তাপগতিবিদ্যার কনসেপ্ট বুঝতে চাও। চলো তাহলে শুরু করা যাক প্রথম অঙ্কটা দিয়ে। 6 গ্রাম ভরের একটি গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করলে তার শক্তির 70% তাপে রূপান্তরিত হয়। উৎপন্ন তাপের মান কত? মানে আঘাতের পূর্বে ওর যে বেগ ছিল, গুলিটির যে বেগ ছিল সেটা আঘাতের পর কমবে, অর্থাৎ তার গতিশক্তি একটা অন্য শক্তিতে রূপান্তরিত হবে এবং বলছে যে গতিশক্তির 70% তাপে রূপান্তরিত হয়েছে। এবার উৎপন্ন সেই তাপের পরিমাণটা কত বার করতে হবে। তাহলে এই যদি একটা লক্ষ্যবস্তু হয়, সেই লক্ষ্যবস্তুকে আঘাত করার পূর্বে বন্দুকের গুলিটির বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড এবং গুলিটির ভর বলে দিয়েছে 6 গ্রাম। তো দুটো ইউনিট আলাদা আছে, অ্যান্সারে দেখতে পাচ্ছি ক্যালোরিতে আছে, মানে সিজিএসে। তো আমি সিজিএসে ক্যালকুলেশনটা পুরোটা করছি। তাহলে সংঘাতের পূর্বে ওর গতিশক্তি কত ছিল? হাফ এম ভি স্কোয়ার থেকে আমরা পাচ্ছি হাফ এম হচ্ছে এখানে 6 গ্রাম, ভিটা এসআইতে আছে মানে 400 ইন্টু 10⁻², মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম তার স্কোয়ার। তাহলে 3 ইন্টু 16, চারটে শূন্য হবে, ইন্টু 10⁻4, তাহলে 48 ইন্টু 10⁻, এখানে চারটে, এখানে আবার 10⁻4 আছে, তাহলে 10⁸ আর্গ। সংঘাতের পূর্বে ওর যে গতিশক্তি ছিল সেটা হচ্ছে 48 ইন্টু 10⁸। এবার সংঘাত করার পর ওর এই গতিশক্তিটাই ধীরে ধীরে কমতে থাকবে এবং বলে দিয়েছে 70% তাপে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ 70% অফ দিস কাইনেটিক এনার্জি 48 ইন্টু 10⁸ আর্গ, এটা তাপে রূপান্তরিত হচ্ছে। তো আমরা জানি জুলস ল থেকে W ইকুয়ালস টু JH, মানে 70% পরিমাণ ওয়ার্ক ডান সেটা যখন তাপে রূপান্তরিত হবে, কমপ্লিটলি 70%টাই পুরোপুরি তাপে রূপান্তরিত যখন হচ্ছে, তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব জুলস লয়ের, যেখানে এই জে হচ্ছে জুলস কনস্ট্যান্ট, জে ইকুয়ালস টু 4.2 ইন্টু 10⁷ আর্গ পার ক্যালোরি সিজিএসএ, আর এসআইতে হয় 4.2 জুল পার ক্যালোরি, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি এইচ এর ভ্যালু, এইচ ইকুয়ালস টু ডাব্লু বাই জে। এইচ হলো উৎপন্ন তাপ, ডাব্লু হচ্ছে 70%, অর্থাৎ 70/100 ইন্টু 48 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 100টা নিচেই থেকে যাচ্ছে, জুল মানে 4.2 ইন্টু 10⁷ এত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তো চলো ক্যালকুলেশন করা যাক। তো দেখতে পাচ্ছি এখানে একটা শূন্য, এখানে শূন্য কাটছে, আচ্ছা এখানে 7 দিয়ে কাটলে 0.6, আর এখানে 0.16 দিয়ে কাটলে 8, তাহলে এখানে 0.1, এখানে 10, এটা পুরো কেটে গেল। তাহলে 8 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 10⁷, দ্যাট ইজ, আমি যদি এখানটায় করি এইচ ইকুয়ালস টু 8 ইন্টু 10⁸ মাইনাস 7 এত ক্যালোরি, দ্যাট ইজ 8 ইন্টু 10 ক্যালোরি মিনস 80 ক্যালোরি। তাহলে 70% গতিশক্তি যখন তাপ শক্তিতে রূপান্তরিত হবে, উৎপন্ন তাপের পরিমাণ সেটা হচ্ছে 80 ক্যালোরি। অপশন বি ইজ কারেক্ট। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলো। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। একটি জলপ্রপাতের জল 40 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে, এর শক্তির 70% তাপে রূপান্তরিত হয়ে জলে শোষিত হলে জলের তাপমাত্রা বাড়বে কত? তাহলে এখানে একটা হাইটের জন্য একটা শক্তি থাকবে। তো আমি যদি এই ব্যাপারটাকে একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি, তো ধরলাম এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এই জায়গা থেকে জলপ্রপাতের জলটা পড়ছে। তাহলে এই হাইটটার জন্য ওর একটা স্থিতিশক্তি থাকবে, ধরলাম 40 মিটার হাইটে আছে, তাহলে এর যে স্থিতিশক্তি হবে, এবার ভর কত লিখবো এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, ভর কত লিখবো। তো আমি কল্পনা করে নিচ্ছি যে এম ভরের
জল পড়লো, এম ভর অ্যামাউন্টের কথা বলছি, যে আয়তনের জলটা ধরছি তার ভর এম বলছি, তো এম ভরের জল পড়লো, তাহলে এম ভরের জলটা ওপর থেকে এই নিচে পড়লো 40 মিটার নিচে, তাহলে ওর যে স্থিতিশক্তি ওপরে ছিল সেই পুরো স্থিতিশক্তিটা এখন চলে যাবে অন্য কোনো শক্তিতে। এবার সেই শক্তির 75% তাপ শক্তি হলো। তো চলো সেটা যদি ভাবি, তাহলে mgh আগে ছিল এবং সেই mgh এর 70% সেটা তাপ শক্তি হয়ে যাবে, অর্থাৎ এটা ইজ ইকুয়ালস টু জে ইন্টু এইচ। একটু আগেই দেখেছি ফর্মুলাটা। তাহলে উৎপন্ন তাপ কত, তাপমাত্রা বাড়বে কত সেটা একটু পরে বলছি। তাহলে উৎপন্ন তাপ কত, এইচটা কত সেটা আগে ফার্স্ট বার করে নিই। তাহলে এইচ ইজ ইকুয়ালস টু mgh ডিভাইডেড বাই জে ইন্টু 75/100। তো এটাকে আমরা ক্যালকুলেট করে 3/4 করে নিতে পারি, 25 দিয়ে ডিভাইড করে। তাহলে 3/4 mgh/j, এই হয়ে গেল উৎপন্ন তাপের পরিমাণ। ভ্যালু এখনো বসাচ্ছি না। এবার বলেছে এই যে তাপ, এটা সম্পূর্ণ এই জল শোষণ করে নিয়েছে, তার ফলে ওর যে তাপমাত্রা সেটা বৃদ্ধি হবে, কতটা বাড়বে সেটা ক্যালকুলেশন করতে হবে। তো তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তার মানে আমি বলতে পারি দ্যাট ইজ এইচ ইকুয়ালস টু এম এস টি, যেখানে এস হলো আপেক্ষিক তাপ, টি হলো তাপমাত্রার বৃদ্ধি, এম হলো ভর। তাহলে যেটুকুনি জল আমি ধরে নিয়েছি যার ভর এম ছিল, তার তাপমাত্রা এখানে টি পরিমাণ বেড়ে গেল। তাহলে এই 3/4 mgh/j দ্যাট ইজ ইকুয়ালস টু mst, এটা দিয়ে লিখতে পারি। তাহলে এখানে যদি আমি লিখি mst ইজ ইকুয়ালস টু 3/4 mgh/j, তো দেখতে পাচ্ছ এখানে এম কেটে যাচ্ছে। তাই এখানে কতটা জল ধরবো এই কনফিউশন রেখে লাভ নেই, কারণ এখানে ভরটা কেটে বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে টি বার করতে হবে, উষ্ণতা বৃদ্ধি, 3/4 gh/j ইন্টু এস, আপেক্ষিক তাপ। তো এই পুরো ব্যাপারটা যদি আমরা সিজিএস এ করি তাহলে এই অ্যান্সারটা সেন্টিগ্রেডে যেহেতু আছে মিলে যাবে। এখন সিজিএস এ এই আপেক্ষিক তাপের ভ্যালু হয় 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তাহলে এটা বসাতে বা এটা দিয়ে ক্যালকুলেশন করতে আমার অনেক সোজা হবে। তাহলে 3/4 ইন্টু জি দ্যাট ইজ 980, হাইট হচ্ছে 40 মিটার, মানে সেন্টিমিটারে করলে 10⁻², ডিভাইডেড বাই জি এর জায়গায় 4.2 ইন্টু 10⁻7, আর এস এর জায়গায় 1। এবার ক্যালকুলেশন করব। তো এখানের পার্টটা আমি বাঁদিকের পার্টটা মুছে দিচ্ছি। তাহলে টি ইকুয়ালস টু 3/4 ইন্টু 980 ইন্টু 40 ডিভাইডেড বাই 4.2 ইন্টু 10⁻²-7, তাহলে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার ক্যালকুলেশন যদি করি, 7 দিয়ে কাটছে 0.6, এটা হয়ে যাচ্ছে 140, ওকে, অ্যান্ড এটা হয়ে যাচ্ছে 0.2, তাহলে এটা হয়ে যাচ্ছে 140, এটা 4টা কেটে এটা 10 হয়ে যাচ্ছে, তাহলে এটা 5, এখানে 0.1, সো 140 ইন্টু 5 ডিভাইডেড বাই 0.1, তাহলে 7000, আর এখানে 10⁻⁻5 ছিল ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 7 ইন্টু 10⁻³ - 5, মানে 0.07, কারণ 10⁻² হচ্ছে 0.07 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে কনসেপ্ট, যে তাপমাত্রা বার করতে গেলে আমাকে ইউজ করতে হবে কিউ ইকুয়ালস টু এমএসটি, এই ফর্মুলাটা, এবং সেটাকে অ্যাপ্লাই করেছি আমরা। তার আগে আমরা ওর যে শক্তি ছিল সেই শক্তিটার থেকে তাপ শক্তি কতটা হচ্ছে সেটার জন্য জুলস ল অ্যাপ্লাই করেছি। চলো নেক্সট প্রবলেমে চলে যাব। 0 ডিগ্রি তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার স্টিমে পরিণত করতে যে পরিমাণ কার্য করতে হয় তা হলো কত? তাহলে একটা জায়গায় আমি কিছুটা বরফ নিলাম, তো বরফটার অবস্থার পরিবর্তন হবে, আবার তাপমাত্রারও বৃদ্ধি হবে। এই বরফটাকে আমি হিট দিচ্ছি ধরলাম, তাহলে হিট থেকে এনার্জি পাচ্ছে এবং সেই পরিমাণ এনার্জিটা ওর মধ্যে স্টোর হচ্ছে, তাপমাত্রা বাড়াচ্ছে, এইসব করছে। তো এই যে হিট আসলে কি একটা এনার্জি, তো সেই এনার্জিটা কত সেটা যদি আমি ক্যালকুলেশন করে নিই, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু কৃতকার্য আমি বলতে পারি, কারণ আমরা জানি W ইকুয়ালস টু JH।
তাহলে এইচটাকে বার করে নিয়ে তার সঙ্গে যে গুণ করে দিলেই আমরা কৃতকার্য পেয়ে যাব। তাহলে ফার্স্টে বরফ ছিল এবং বরফটা টেম্পারেচার 0°C, পরবর্তী ঘটনায় ওর তাপমাত্রা 0°, থাকলো এবং সেটা জলে পরিণত হলো। হিট কিন্তু আমি কন্টিনিউয়াসলি দিয়েই যাচ্ছি, আমি এখানে সব কটাতে আঁকছি না। তাহলে 0°C উষ্ণতার জল হলো। এরপরে ওই জলটার টেম্পারেচার বৃদ্ধি হবে, তাহলে এরপর ও 100°C জল হলো এবং স্টিম হওয়া স্টার্ট হলো, এবং এরপর ও কমপ্লিটলি স্টিমে পরিণত হবে। তো আমি স্টিমে যেহেতু কমপ্লিটলি পরিণত হচ্ছে তাই আমি ঢাকনার মধ্যে রাখছি যাতে স্টিমটাকে বুঝতে পারি এখানে আছে, এবং এই স্টিমের টেম্পারেচার 100° থাকবে, কারণ এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে যেখানে যেখানে, সেখানে তো তাপমাত্রা পরিবর্তন হবে না। তাহলে দেখতে পাচ্ছি এই ঘটনার মধ্যে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এক্ষেত্রে যে পরিমাণ সে তাপ নেবে সেই এইচটা ইকুয়ালস টু ml হবে। এক্ষেত্রে এটা হয়ে যাবে mst এই ফর্মুলা দিয়ে, কারণ এখানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে আবার অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এইচ ইকুয়ালস টু আবার এখানে ml হবে। তো এটাকে H1, এটাকে H2 আর এটাকে H3 বলি। তাহলে অ্যাকচুয়ালি আমাকে টোটাল এইচটা বার করতে হওয়া মানে H1 প্লাস H2 প্লাস H3 বার করতে হবে। তাহলে H1 মানে ml, H2 মানে mst আর H3 মানে ml। হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে যে এলটা হবে, এখানে যেহেতু বরফ গলছে তাহলে এখানে গলনের জন্য লিন তাপ বা ল্যাটেন্ট হিট সেটা যদি হয়, এখানে কিন্তু ভেপোরাইজেশনের জন্য, বাষ্পীভবনের জন্য, স্ফুটনের জন্য যে বাষ্পীত হচ্ছে তার জন্য লিন তাপ বলতে হবে। তাহলে এইটা দুটো একই এল নয়, একটা L1 একটা L2। তো জলের আপেক্ষিক তাপ এস, সেটা তো আমরা সিজিএসে যদি করি 1ই ধরবো। তাহলে এই ফর্মুলার মধ্যে যদি আমরা ভ্যালুগুলোকে বসাই, ভর বলে দিয়েছে বরফের টুকরোর ভর 1 গ্রাম, তাহলে ক্যালকুলেশন করাটা কোনো ব্যাপারই নয়। চলো ক্যালকুলেশন করি। এম এর জায়গায় আমি প্রথমে 1 বসাচ্ছি, এবং বরফ যখন গলে জল হয় তখন যে লিন তাপটা পার গ্রামে যেটা হয় সেটা হয় L ইকুয়ালস টু ক্যালোরি পার গ্রাম, এটা আমরা জানি। এবং বাষ্পীভবনের জন্য যেটা, এটাকে L1 বলছি, বাষ্পীভবনের জন্য 540 ক্যালোরি পার গ্রাম এটা হয়। তাহলে প্রথমেরটায় আমি 80টা লিখলাম এবং লাস্টেরটায় আমি 540টা লিখবো। তাহলে 1 ইন্টু 1 ইন্টু উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 100 মাইনাস 0, দ্যাট ইজ 100 প্লাস 1 ইন্টু 540। তাহলে অ্যাকচুয়ালি এখানে 80 প্লাস 100 প্লাস 540 এটা হচ্ছে। তাহলে H ইকুয়ালস টু 640 প্লাস 80, দ্যাট ইজ 720 ক্যালোরি, কারণ এই পরিমাণ তাপ শক্তি ও আগুন থেকে নিয়ে ওর মধ্যে স্টোর করেছে। তাহলে কি পরিমাণ কৃতকার্য হয়েছে, অর্থাৎ ডাব্লুটা আমাকে এবার যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে এই পার্টটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই। W ইকুয়ালস টু JH, যে মানে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার ক্যালোরি ইন্টু 720 ক্যালোরি। এখানে ক্যালোরি ক্যালোরি কেটে যাচ্ছে, তাহলে এত আর্গ। 4.2 ইন্টু 720, 4.2 ইন্টু 720, দ্যাট ইজ 3024 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, দ্যাট মিনস 3024 জুল, 10 টু দি পাওয়ার 7 আর্গ, দ্যাট ইজ 1 জুল। সো 3024 জুল, অপশন সি ইজ কারেক্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো? তো এখানে ওই যে অবস্থার পরিবর্তন আর উষ্ণতার পরিবর্তন, এই দুটো ঘটনাতেই আগুন থেকে যে শক্তিটা সে গ্রহণ করছে, তাপ শক্তি, সেটা ফার্স্ট আগে ক্যালকুলেট করলাম এবং সেই তাপ শক্তি থেকে কৃতকার্য আমি এই জুলস ল থেকে ক্যালকুলেশন করে নিলাম। ব্যাপারটা, কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। চলো তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। কোনো বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়? কোনো বস্তুর আভ্যন্তরীণ শক্তি মানে ধরো ওই বস্তুর মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলো শক্তিকে বোঝায়। কিরকম শক্তি? ধরো এরকম একটা বস্তু, সেই বস্তুর মধ্যে অনেকগুলো অণু আছে। এটা যদি -273°C উষ্ণতার কথা বলি আমি, পরম শূন্য উষ্ণতা যাকে বলে, সেই সময় এই প্রত্যেকটা অণু স্ট্যাটিক হয়ে যাবে বা এর অস্তিত্বই থাকবে না বলতে পারো। কিন্তু এর থেকে যে কোনো বেশি উষ্ণতায় ওই যে এনার্জি ও অ্যাটমসফিয়ার থেকে গ্রহণ করবে, সেই এনার্জিটা ও ওর অণুর মধ্যে গতিশক্তি এবং স্থিতিশক্তি আকারে স্টোর করে রাখবে। গতিশক্তি কিরকম? যদি গ্যাসের অণু বলি তাহলে সেই গ্যাসের অণুগুলো এদিক ওদিক দৌড়ে বেড়ায়,
তাহলে ওর জন্য একটা গতিশক্তি। আর স্থিতিশক্তি কেন? ওই অণুগুলো পরস্পরকে আকর্ষণ করে। ধরলাম এই একটা অণু এই আরেকটা অণুকে আকর্ষণ করছে ভেতরের দিকে, কিন্তু তা সত্ত্বেও এই অণুটা চলে গেল এখানে। তাহলে অনেকটা বলতে পারি একটা স্প্রিং দিয়ে কানেকশন আছে, আকর্ষণ বলটা এরকম বলতে পারি। কিন্তু তা সত্ত্বেও যদি দূরে সরে যায় তাহলে স্প্রিংটা লম্বা হয়ে যায়, একটা এনার্জি স্টোর হয়, স্থিতিশক্তি স্টোর হয়। তাহলে এখানেও স্থিতিশক্তি, গতিশক্তি বা কম্পনের একটা শক্তি, ভাইব্রেশনাল এনার্জি, এই ইত্যাদি শক্তির মাধ্যমে ওই বাইরে থেকে অ্যাটমসফিয়ার থেকে যে টেম্পারেচারের জন্য যে হিটটা পাচ্ছে সেটাকে ওইভাবে স্টোর করে রাখবে। তাহলে টোটাল এনার্জিটা কি? ওই অণুগুলোর গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি, এটা আমরা বলতে পারি। অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাব। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি কমে গেলে কি হবে? তো দেখো, অণুগুলির গড় গতিশক্তি যদি কমে যায় তার মানে ওর আভ্যন্তরীণ শক্তি কমে গেল। আভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় তার মানে গ্যাসটি ঠান্ডা হয়ে যাবে। ক্লিয়ার? একটু আগেই আভ্যন্তরীণ শক্তি মানেই বলেছি গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। তাহলে গতিশক্তিটা যদি কোনোভাবে কমে যায় তার মানে কি ওভারঅল যে সমষ্টিটা সেটা তো কমে গেল, তার ফলে আভ্যন্তরীণ শক্তি কমে গেল। মানে আভ্যন্তরীণ শক্তির জন্যই তাপমাত্রা ব্যাপারটা হয়, কোনো বস্তুর তাপমাত্রা বোঝায়। তাহলে ও আরো ঠান্ডা হয়ে যাবে। চাপকে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ারে স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার থেকে 0.5 লিটারে নিয়ে গেলে গ্যাস দ্বারা কৃতকার্য কত হবে? তাহলে এরকম একটা কন্টেনার ধরে নিচ্ছি এবং তার উপর একটা পিস্টন আছে, পিস্টনটা মুভ করতে পারে, এই পিস্টনটা মুভ করতে পারে। তো প্রথমে ওর আয়তন ছিল 1 লিটার। 1 লিটার মানে একটু জেনে নাও, এটা একটা ব্যবহারিক একক। এটাকে যদি তুমি সিজিএস এ ট্রান্সফার করো তাহলে হয়ে যায় 1000 সেন্টিমিটার কিউব। এটা যেহেতু জুলে আছে অ্যান্সারটা, তার মানে এসআইতে ট্রান্সফার করতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1000, 1 সেন্টিমিটার মানে 10⁻² মিটার তার হোল কিউব, দ্যাট ইজ 1000 ইন্টু 10⁻⁶ মিটার কিউব, দ্যাট ইজ 10⁻³ আছে এখানে -6, দ্যাট ইজ -3 মিটার কিউব। তাহলে এই 1 লিটার মানে কত মিটার কিউব সেটা জেনে নিলে এসআইতে হয়ে গেল, আর এটা হচ্ছে সিজিএস। এটা মনে রাখবে, লিটারটা ব্যবহারিক একক। তো 1 লিটার থেকে ওর আয়তন 0.5 লিটার হয়ে গেল। তো কি করে হলো না, পিস্টনটাকে একটু নিচে নামিয়ে দিয়েছি, তার ফলে এখন পিস্টনটা এখানে চলে এসছে। তার জন্য ওর আয়তনটা এখন 0.5 লিটার হয়েছে, মানে 0.5 ইন্টু 10⁻³ মিটার কিউব, এটা আমরা বলতে পারি। এই সময় চাপের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, পিটা কনস্ট্যান্ট আছে। তাহলে চাপের পরিবর্তন নেই কিন্তু আয়তনের পরিবর্তন হলো। তো কৃতকার্য কত? তো গ্যাস দ্বারা কৃতকার্য সেটা W = PdV, এটা একটা ফর্মুলা। কি করে হলো, কি করে বেরোলো? আমি বলেছি কনসেপ্ট বোঝাবো, তাই অবশ্যই এটা বলবো কি করে বেরোলো। এখন তোমরা জানো ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখানে এই পিস্টনের ওপর একটা ফোর্স দিতে হয়েছে এবং তার জন্য ওর ডিসপ্লেসমেন্ট ধরলাম S হয়েছে। তাহলে F ইন্টু S, স্কেলার ফর্মেই দেখাচ্ছি, ভেক্টরিক্যালি দরকার নেই কারণ দুটোই একই ডিরেকশানে। ডট প্রোডাক্ট করলে cos 0 ডিগ্রি হওয়ার জন্য 1 হয়ে যাচ্ছে। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স মানে আবার প্রেশার দিয়ে যদি আমি ট্রান্সফার করি, কারণ এখানে প্রেশার গ্যাস রিলেটেড ব্যাপার, প্রেশার চলে আসছে। তাহলে ফোর্স ইকুয়ালস টু প্রেশার ইন্টু এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট। এরিয়া হচ্ছে এইখানে যে পৃষ্ঠানটা আছে সেই পৃষ্ঠানের ওপর আমি ফোর্সটা দিচ্ছি, তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া সেটাকে এ ধরবো। তাহলে সেই এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট সেটা কি হচ্ছে, ভলিউমকে বোঝাচ্ছে। তাহলে পি ইন্টু ভলিউম, অর্থাৎ ভলিউমের যে পরিবর্তন, আগে ভলিউম যেটা ছিল তার রেসপেক্টে কতটা পরিবর্তন হলো, এটাকে আমি ডিভি, চেঞ্জ ইন ভলিউম, সেটা বলতে পারি। এবং সেই ফর্মুলাটাই এখানে বলা আছে, W = P ইন্টু ডিভি। ঠিক আছে, কনসেপ্ট তৈরি হলো। তাহলে এখানে ভলিউম চেঞ্জটা সেটাকে আমি এই ডিভির আকারে না লিখে আমি এটাকে লিখতে পারি ফাইনালি হচ্ছে V2, ইনিশিয়ালি হচ্ছে V1। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। তো এইটাকে বসালেই ক্যালকুলেশন করতে পারবো। তো চলো আমি যদি ক্যালকুলেট করি, এই পার্টটাকে আমি মুছে দিচ্ছি, এখানে ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেট করছি। তাহলে W = আমার বার করতে হচ্ছে P হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার এসআইতে, ভলিউম হচ্ছে ফাইনালি 0.5,
আর ইনিশিয়ালি ছিল 1 লিটার, দ্যাট ইজ 1, আর বাইরে দুটোর জন্যই 10⁻³ আছে, বাইরে নিয়ে গেলাম, তাহলে এত মিটার কিউব, আর এটা তলায় নিউটন পার মিটার স্কোয়ার ছিল, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। তো ঠিক আছে, চলো এখানে এটা কেটে গেল, তাহলে নিউটন ইন্টু মিটার, তাই তো ইউনিট হয় SI ওয়ার্ক ডানের। তো চলো ক্যালকুলেশন করি, তো কত হচ্ছে -0.5 ইন্টু 10⁻² নিউটন মিটার, দ্যাট ইজ জুল। তাহলে এটা হয়ে যাচ্ছে গুণ করলে 50 জুল, -50 জুল। অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আমি বলেইছি প্রত্যেকটা অঙ্ক থেকে তোমরা তাপগতিবিদ্যার ভালো কনসেপ্ট বুঝে যাবে। একটি আদর্শ গ্যাস স্থির চাপে 10 জুল কার্য করে, এই প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ গৃহীত হয় তা হলো কত? তাহলে এখানে কৃতকার্য DW বলে দিয়েছে 10 জুল, DQ সেটা বার করতে হবে। তো আমি যদি একটা ছবি দেখি, এই একটা পিস্টন কন্টেনারের উপরে আছে, এখন বাইরে থেকে DQ পরিমাণ হিট গ্রহণ করছে, যেটা আমায় ক্যালকুলেশন করতে হবে, এবং তার জন্য সে DW কৃতকার্য করছে। তো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আমরা জানি, DQ = DU প্লাস DW বোঝায়। DW বলা আছে, DQ বার করতে হবে, কিন্তু DU মানে ওর আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না সেটা সম্পর্কে কিন্তু ক্লিয়ারলি বলে দেয়নি। কারণ সেটা বলতে গেলে আমাকে প্রসেসটা কি, আইসোথার্মাল মানে সমষ্ণ প্রক্রিয়া, না রুদ্ধতাপ প্রক্রিয়া অ্যাডিয়াবেটিক কিনা, বা কনস্ট্যান্ট ভলিউম না কনস্ট্যান্ট প্রেশার, এই সমস্ত কিছু বলেনি। তাই ক্লিয়ারলি ওর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না সেটা সম্পর্কে আমি জানি না। সেই কারণে এখানে কিন্তু ইনফরমেশনের একটু অভাব আছে। তাহলে অপশান ডি, প্রদত্ত তথ্য অসম্পূর্ণ, এটা কারেক্ট হবে। কারণ এখানে আমি বুঝতে পারছি না যে আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। প্রসেসটা সম্পর্কে এখানে ক্লিয়ারলি মেনশন করা নেই। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম চলে যাই। একটি আদর্শ গ্যাস স্থির তাপমাত্রায় 10 জুল কার্য করে, এই প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ গৃহীত হয় তা হলো। একই রকম অঙ্ক মনে হচ্ছে, কিন্তু এখানে একটা কথা বলার মাধ্যমে প্রসেসটা বলে দিয়েছে। দেখো এই কথাটা, স্থির তাপমাত্রায়, মানে প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে কি? মানে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। উষ্ণতার পরিবর্তন না হওয়া মানে ইন্টারনাল এনার্জিরও কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ DU যেটা, সেটার চেঞ্জটা 0। ক্লিয়ারলি বুঝে গেলে এবার তুমি ফর্মুলা থেকে করে ফেলতে পারবে। তো তুমি জানো DQ = DU প্লাস DW, কিন্তু এখানে DU তো 0, তাহলে DW = 10 জুল। আচ্ছা, এখানে ক্যালোরিতে ট্রান্সফার করে বলেছে, তাহলে সেখানে আমরা যদি করি W = JH, এই ফর্মুলা থেকে করতে হবে। তাহলে H = W/J, 10 জুল ডিভাইডেড বাই 4.2 জুল পার ক্যালোরি। তাহলে জুল কাটলো, ক্যালোরিটা উপরে চলে যাচ্ছে, তাহলে 10/4.2, এটা যদি আমি ক্যালকুলেট করি 4.2, দ্যাট ইজ 2.3809। তাহলে H = 2.3809, না লিখছি না, এত ক্যালোরি, এই পরিমাণ তাপ গৃহীত হবে। ওকে, অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার হলো এখানে? ওকে, নেক্সট প্রবলেমে চলে যাব। একটি বস্তু সংস্থার আভ্যন্তরীণ শক্তি U1, কোনো প্রক্রিয়ায় সংস্থাটি W পরিমাণ কার্য করে এবং Q পরিমাণ তাপ গ্রহণ করে, প্রক্রিয়ার শেষে সংস্থাটির আভ্যন্তরীণ শক্তি হয় কত? তো ধরলাম পুরো প্রক্রিয়ার শেষে ওর আভ্যন্তরীণ শক্তি হচ্ছে U2, হচ্ছে ফাইনাল এনার্জি U2। তো আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল যদি অ্যাপ্লাই করি, DQ = DU প্লাস DW, এবং এটাকে ফাইনাইট টার্মের জন্য যদি লিখি, তাহলে এখানে গৃহীত তাপ ক্যাপিটাল কিউ, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সেটা ফাইনালি U2 মাইনাস U1, ওকে, প্লাস কৃতকার্য এখানে W। তাহলে U2টা আমায় ক্যালকুলেশন করতে হবে। তাহলে Q মাইনাস W প্লাস U1 ইজ ইকুয়ালস টু U2। তাহলে এটা হচ্ছে Q মাইনাস W কোথায় আছে দেখি, Q প্লাস Q মাইনাস W অ্যান্ড প্লাস U1। ওকে, অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার হলো? চলো নেক্সট প্রবলেমে চলে যাই। আভ্যন্তরীণ শক্তি U এবং কার্য W কে জুল এককে এবং তাপ Q কে ক্যালোরি এককে প্রকাশ করা হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হবে কি রকম দেখে বলতে হবে আমাকে, যে ইকুয়ালস টু জুল তুল্যাঙ্ক।
তো দেখো আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। একটু আগেই একটা অঙ্ক করেছিলাম যেখানে ডিকিউটা জুল এককে বেরিয়েছিল, সেটাকে ক্যালোরিতে বার করে নিতে হয়েছিল। তো যেভাবে করেছিলাম সেটাকে মাথায় রেখে যদি দেখি, ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ, এই যে এইচটা ক্যালোরিতে হয়, যেটা হচ্ছে জুল পার ক্যালোরি, তাই ক্যালোরি ক্যালোরি কেটে জুল হয়ে যায় ফাইনালি। তাহলে আমাকে জেটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে এই পুরো ব্যাপারটা জুলে চলে আসবে। তাহলে এটাকে আমাকে জে ডি কিউ করতে হবে, তাহলে জুল চলে আসলো, বাকিগুলো তো জুলেই আছে বলে দিয়েছে। তাহলে ফর্মুলাটা সি অপশন হবে, জে ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। অপশন সি ইজ কারেক্ট। ওকে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমি এরপর থেকে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ ফিজিক্সের প্রচুর ভিডিও আমার এই চ্যানেলে আছে, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আগামী দিনেও পাবে। তাই অবশ্যই আমার সঙ্গে থেকো। চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।